সম্মানিত দর্শক, ব্রিগেডিয়ার সাখাওয়াত বর্তমান ইউনূস সরকারের একজন উপদেষ্টা। তিনি যখন এখানে অন্তর্ভুক্ত হলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, আমরা সবাই আশ্বস্ত হয়েছিলাম যে তিনি পারবেন। আমি ব্যক্তিগতভাবে, এর কারণ হলো তিনি যখন নির্বাচন কমিশনার ছিলেন, তো ওই সময়টিতে আমি তার কর্মতৎপরতা দেখেছি। অর্থাৎ 2008 সনের যে নির্বাচনটি হলো 29শে ডিসেম্বর নির্বাচন, তো সেই নির্বাচনের আমি একজন প্রার্থী ছিলাম। ওই সময়টিতে নির্বাচনের ময়দানে নির্বাচন কমিশনের যে ভূমিকা, গুরুত্ব, এটা আমি দেখেছি। পরবর্তীতে আমি যখন সংসদ সদস্য হলাম, ধরুন 2009 থেকে 2010 পর্যন্ত, এই সময়টিতে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেই স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা, বিশেষ করে সাখাওয়াত সাহেবের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এটি যারা চাক্ষুষ দেখেছেন কেবলমাত্র তারাই বলতে পারবেন। তিনি সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং প্রতিটি উপজেলাতে গিয়ে তিনি একটা নির্বাচন কমিশনের সার্ভার তৈরি করে ফেলেছিলেন এবং তিনি আমার গলাচিপাতে গিয়েছিলেন। গলাচিপতে গিয়েছিলেন, আমি তখন ডাকবাংলোতে ছিলাম এবং দেখুন উনি ডাকবাংলোতে আমার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক, কিন্তু একজন সংসদ সদস্যের সাথে ওনার নির্বাচনী এলাকাতে তার পরিচয় হোক, কথা হোক, একসাথে বসুক, এই জন্য তিনি সেই ডাকবাংলার ধারের কাছেও আসেননি। উনি জাস্ট ঝড়ের গতিতে, আমি যেহেতু গলাচিপাতে ছিলাম এর জন্য গলাচিপাতে আমার সঙ্গে যেন ওনার দেখা না হয়, এই জন্য ঝড়ের গতিতে তিনি সেখান থেকে 10 মিনিটে চলে গিয়েছিলেন। এই গেল, মানে নর্মালি ধরুন নির্বাচনের পরে একজন সংসদ সদস্যের যে ক্ষমতা থাকে, দাপট থাকে, এবং তাও ঠিক শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠজন হিসেবে, সেখানে একজন নির্বাচন কমিশনার, বাংলাদেশের যে ট্রেডিশন বা নির্বাচন কমিশনার সচিব একজন এমপির সঙ্গে খাতির জমানোর চেষ্টা করে সঙ্গতির কারণে, কিন্তু খাতির তো দূরের কথা, তিনি মানে আমার সাক্ষাৎ থেকে দূরে থাকার জন্য তিনি সেখান থেকে গলাচিপা থেকে চলে গেলেন, না খেয়ে, দুপুরে খানো নাই। এরপরে ওনার ক্ষমতাটা কোন পর্যায়ে ছিল তার দুটো উদাহরণ দিই, তিনটা উদাহরণ দিই। প্রথম উদাহরণটা হলো যখন মেয়র মহিউদ্দিন সাহেবের ইলেকশনটা হলো, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আমি একজন সমন্বয়কারী ছিলাম এবং আওয়ামী লীগের পুরো টিম, সেখানে চট্টগ্রামে যারা মন্ত্রী ছিলেন তারা তো বটেই, এবং আরও অনেকেই আমরা সেখানে দায়িত্বে ছিলাম এবং মহিউদ্দিন সাহেবকে নির্বাচনে বিজয়ী করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা ঘোড়ার ডিম সার্কিট হাউসের ধারের কাছে যেতে পারিনি। ওখানে একজন ম্যাজিস্ট্রেট দাঁড়ানো, খুব সুন্দর করে সালাম দিয়ে বলে যে, স্যার, ইউ আর নট অ্যালাউড। আমরা চট্টগ্রাম সার্কিট হাউসে ঢুকতেই পারিনি, নির্বাচনের কোনো বুথের কাছে যাওয়া তো দূরের কথা। একই অবস্থা গাজীপুর নির্বাচন যখন হলো, সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেখানে আমরা শহরের উপরে একটা ডাকবাংলাতে ছিলাম, ওখানে আমি মুখ্য সমন্বয়ক ছিলাম। তো জাহাঙ্গীর কবির নানক, ওবায়দুল কাদের মতো লোক, ওনাদের মতো মানুষ গাজীপুর শহরে যেতে পারেননি, তারা উত্তরা পর্যন্ত যেতে পেরেছেন সর্বোচ্চ। তো গাজীপুর শহরে যারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে, এমপিদের মধ্যে আমি এখানে সমন্বয়ক ছিলাম, প্রধান সমন্বয়ক ছিলাম। আর নেতাদের মধ্যে বাহাউদ্দিন নাসিম সাহেব ছিলেন। তো বাহাউদ্দিন নাসিম ওখানে ধান গবেষণা ইনস্টিটিউটে ওখানে গিয়ে 2-1 দফা মিটিং করার পরে তিনি আর সেখানে মিটিং করতে পারেননি। আর আমরা শহরে এলজিডির একটা ডাকবাংলো আছে, তো সেখানে কয়েকদিন থাকলাম, থাকার পরে আমাদেরকে একেবারে তাড়িয়ে রাজেন্দ্রপুরে সেই একটা ডাকবাংলোর মধ্যে আমাদেরকে দেওয়া হলো। সেখান থেকে শহরে এসে প্রচারণা করে আমরা ঘোড়ার ডিম কিছুই করতে পারিনি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। থার্ডলি হলো শামীম ওসমানের নির্বাচন, ওখানে আমার দায়িত্ব আমি পাই নাই, কিন্তু শামীম ওসমান সাহেবের যে নির্বাচনে সেলিনা হায়াত আইভীর এগেনস্টে রাষ্ট্রীয় সর্বশক্তি তারা নিয়োগ করেছে এখানে র্যাগিং করার জন্য, এবং এই র্যাগিংটা যেন হয় শেখ হাসিনার জন্য উনি অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিলেন এবং সমস্ত দায়িত্ব র্যাবের উপর দিয়ে গিয়েছিলেন এবং জিয়াউল হাসানকে সমন্বয় করার জন্য সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশ এবং র্যাব দাঁড়াতেই পারেনি নারায়ণগঞ্জের মতো জায়গাতে, জিয়াউল হাসান থেকে শুরু করে কেউ দাঁড়াতে পারেনি। পরে আমি একদিন ব্রিগেডিয়ার সাখাওয়াতকে জিজ্ঞেস করলাম যে, আপনাকে কেউ ফোন টোন করেনি? বলে যে, আমাকে ফোন করবে সাহস কার? অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই সময়টাতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস নাই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ফোন করার মতো। এই 3টি ঘটনা, আমি যেটা বললাম 4টি ঘটনা আমার নিজের হাতে দেখা। ওটার সঙ্গে আমার অনেক সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে বিভিন্ন সময়টাতে। তো এই জন্য তাকে নিয়ে বিএনপির মধ্যে অনেক নেতিবাচক কথা হয়েছে, তার ব্যক্তিগত সততা নিয়ে কেউ কেউ বলছে তিনি রেশন চুরি করেছেন, ওটা করেছেন, এসব বহু বদনাম তার প্রতিপক্ষ যারা আছে তার বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন। কিন্তু তিনি যখন এই যে পার্বত্য চট্টগ্রামের
দায়িত্বে ছিলেন। ওই সময়টিতে সেনাবাহিনীর একটা অগ্রগামী দল তারা কিন্তু সীমান্তে পাড়ি দিয়ে এই যে আরাকান, এখন যে আরাকান আর্মি যে মংডো শহর দখল করেছিল, সেই মংডোর কাছাকাছি কিন্তু এই ব্রিগেডিয়ার এই সাগর সেবের নেতৃত্বে সেনাবাহিনী কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল। এবং তখন যদি সরকারের গ্রিন সিগন্যাল থাকতো, তারা কিন্তু ইচ্ছা করলে ওই মংডো শহর সহ এই যে এখন আরাকান আর্মি যে এলাকাটা দখল করেছে, পুরো এলাকাটা বাংলাদেশ আর্মি দখল করতে পারতো। বাংলাদেশ সেনাবাহিনীতে এই উনি একজন, আর একজন হচ্ছে ফজলুর রহমান, যিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এবং বিএসএফ এর সঙ্গে সরাসরি যুদ্ধ করে অনলিস্ট 800 থেকে 900 ভারতীয় সেনাবাহিনীকে একেবারে পরপারে পাঠিয়ে দিয়েছিলেন। এবং কত যে ক্যাজুয়ালিটি হয়েছে, যার প্রেক্ষিতে এই বিডিআর মিউটিনি এবং বিডিআর যে ম্যাসাকার এটা হয়েছে বলে সবাই ধারণা করে। কাজেই সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী ছিলাম ইউনূস সরকারের সফলতা নিয়ে। আবার যখন আসিফ নজরুলের মতো মানুষ এখানে গেলেন, তখন আমি আশাবাদী হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কি হলো জানি না, সবাই, সমস্ত যারা উপদেষ্টা রয়ে আছেন, একমাত্র ফজল করিম ছাড়া, যোগাযোগ সহ যিনি উপদেষ্টা আছেন তিনি ছাড়া কারোরই পারফরমেন্স কাঙ্ক্ষিত হয়নি। আর ব্রিগেডিয়ার সাখাওয়াত স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে প্রথম কয়েকদিন খুব চেষ্টা করলেন, তারপর তাকে সরিয়ে দেওয়া হলো। ফলে তিনি এখন গা বাঁচানোর জন্য, মান সম্মান বাঁচানোর জন্য তিনি শুধুমাত্র ছুটাছুটি করছেন। কাজের কাজ যে খুব বেশি হচ্ছে এটা বলা যাচ্ছে না। তার যে অধিক্ষেত্র, কর্মক্ষেত্র, বন্দর, তারপরে শেষে শিপিং সেক্টর, শিপিং মিনিস্ট্রি, এখানে আসলে ভালো কিছু করার সম্ভাবনা নির্ভর করে যদি পোর্ট কাস্টম ভালো করতে পারে, আমদানি রপ্তানি ভালো হয়। যেখানে আমদানি নাই, রপ্তানি নাই, সেখানে তিনি কি করবেন? হিয়াজ নাথিং টু সে। তার এখানে করার কিছুই নাই। এর ফলে কি হচ্ছে, তিনি যেহেতু তার দাপ্তরিক কাজ খুব কম, তিনি ঘোরাফেরা করছেন, প্রচুর জায়গায় যাচ্ছেন, বিভিন্ন স্থল বন্দরে ঘোরাফেরা করছেন, মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন। আবার উপদেষ্টাদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি এসে বিভিন্ন টকশোতে এসে কথাবার্তা বলছেন। তো এমনি এক টকশোতে এসে তিনি সম্প্রতি একটি বিস্ফোরণমূলক কথা বলেছেন, যেই কথার কারণে এখন সবাই বলছে তার উপদেষ্টাগিরি থাকে কিনা। কথাটা কি সেটা আমি পরে বলছি, তার আগে আমি দোয়া করি যে তার উপদেষ্টাগিরি যেন চলে যায় এবং তিনি বাঁচবেন। তার উপদেষ্টাগিরি যদি চলে যায়, তিনি রক্ষা পাবেন, তার পিঠের চামড়া রক্ষা পাবেন, এবং তিনি দুটো কারণে অমর এবং অক্ষয় হয়ে থাকবেন। প্রথম কারণটা হলো, যে কারণে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি গেছে, অর্থাৎ তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে চাকরি হারিয়েছেন মূলত দুটো কারণে। প্রথম কারণ হলো, তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লব, এই সময়টাতে অনেক মানুষ মারা গিয়েছে স্নাইপার রাইফেলের গুলিতে। এখন এই রাইফেল আসলো কোত্থেকে? তিনি খুব আশ্চর্য হয়েছেন, যেটা তো মিলিটারির কাছে নাই, সেনাবাহিনীর কাছে এই অস্ত্র নাই। তারপর এটি বাংলাদেশের অন্য কোনো বাহিনীর হাতেও নাই, এবং এই অস্ত্র আমাদের দেশে চোরাই পথে যে এসেছে এরকম কোনো নজির নেই। তাহলে এত স্নাইপার রাইফেল এবং এত ক্যাজুয়ালিটি কোত্থেকে এলো? এবং এই স্নাইপার রাইফেল দিয়ে যাদেরকে গুলি করা হয়েছে, মানে পুলিশকে গুলি করা হয়েছে, তো এই ক্যাজুয়ালিটি কোত্থেকে আসলো? এই যে প্রশ্নটা তিনি ছুঁয়ে দিয়েছেন, এটি মানে অনেকের মাথা খারাপ করে দিয়েছে। ইট মিনস এই রাইফেলের সাথে যারা সম্পৃক্ত, তারা তারা কি কোনো জঙ্গি সংগঠন? তারা কি বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা যারা এখানে অ্যাক্টিভিটিস ছিল? এগুলো এক। দুই নম্বর হলো, তিনি আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে কথা বলেছেন, যে ঠিক আছে, আপনি শেখ হাসিনাকে তিনি তির্যকভাবে বলেছেন, তিনি ওখানে বসে বসে বড় বড় কথা বলছেন, তারপর শেষে ওখানে বসে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, যদি সামর্থ্য থাকে তো বাংলাদেশে এসে রাজনীতি করেন। এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু এই দুটো কথার জন্য তাকে সরিয়ে দিতে হয়েছে। আসলে দুটো কথাই তাকে ইতিহাসে অমর করে রাখবে। আর এখন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটি হলো, বাংলাদেশের দুজন লোক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সালমান রহমানের দাড়ি শেভ করে ফেলা হয়েছে। এখন বলা হচ্ছে যে সালমান পালানোর জন্য তিনি দাড়ি শেভ করেছেন। এই কথা কিয়ামত হইলেও সাধারণ বুদ্ধিমান মানুষ কেউ বিশ্বাস করবে না। তাহলে চিন্তা করুন যে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, তার তখন মুখে দাড়ি ছিল না, এক। এবং তাকে যেভাবে লাইফ জ্যাকেট পরিয়ে এবং যেভাবে হাতে রশি বেঁধে, হ্যান্ডকাপ না পরিয়ে তাকে যেভাবে পাগল বেঁধে রাখি, ওইভাবে রশি বেঁধে তাকে যেভাবে বসিয়ে রাখা হয়েছে, এবং তার পাশে একইভাবে যেভাবে আনিসুল হককে, আইনমন্ত্রী আনিসুল হককে যেভাবে বসিয়ে রাখা হয়েছে, এবং যে গল্প তৈরি করা হয়েছে, এটিকে তিনি বলেছেন যে এটা সাজানো নাটক। এবং পুলিশ এই ধরনের সাজানো নাটক কেন করে, কি কারণে করে, সে ব্যাপারে তিনি একটা একেবারে সহজ সরল স্বীকারোক্তি দিয়েছেন।
তো এই বক্তব্যটি নিয়ে তোলপাড় চলছে, বিভিন্ন রকম তোলপাড় চলছে, এবং এর ফলে কি হলো, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাকে, এই গ্রেপ্তারের মূলে যে অভিযোগগুলো রয়েছে, গ্রেপ্তারের স্থান এবং গ্রেপ্তারের সময় যে কাণ্ডগুলো ঘটানো হয়েছে, যেমন জাস্টিস মানিককে কলাপাতার উপর শুইয়ে রাখা হয়েছে, তারপরে তার অন্ডকোষ ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সীমান্তে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এগুলো সামনে চলে আসছে। তারপরে ডক্টর দীপুমণিকে যেভাবে জ্যাকেট পরানো হয়েছে, যেভাবে ডিম মারা হয়েছে, যেভাবে কিল ঘুষি চর থাপ্পড় দেওয়া হয়েছে কোর্টে, এরপরে যেভাবে এখন কারাগারগুলোতে, বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ নেতাদের হার্ট অ্যাটাক হচ্ছে, অনেকে মারা যাচ্ছেন, তারপর আরো অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটছে। তো এগুলোকে যদি নাটক হিসেবে আখ্যা করা হয় এবং এটি যদি একজন উপদেষ্টার মুখ থেকে বের হয়ে যায়, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি দলিল, এই সময়ের একটা দলিল। এবং এই সকল কথা বলার পরে যদি উনি টিকে যান, আমি মনে করবো এটা সরকারের যাকে বলা হয় ইতিবাচক একটা দিক। সরকার আত্মসমালোচনা করতে প্রস্তুত এবং এই ধরনের কথা হজম করতে প্রস্তুত, এবং যেহেতু তারা এই কথাগুলো হজম করতে প্রস্তুত, কাজে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, যে কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো, মূল ব্যাপার হলো কি, সম্মান মর্যাদা আল্লাহর দেয়া। যে মানুষ অন্যায় করে শাস্তি সে পেয়ে যায়, কিন্তু কাউকে আরো ছোট করার জন্য, এই যে আমাদের দেশে শেখ হাসিনার জমানাতে যে ঘটনা ঘটানো হলো, আপনি ধরুন ওই যে একজন লোককে, সেই করোনা শাহেদ নামে যাকে অভিহিত করা হলো, তাকে ধরা হলো, এই র্যাবের লোকজন তাকে হেলিকপ্টার করে নিয়ে গেল দুর্গম অঞ্চলে, তারপর তাকে একটা স্যান্ডেল পরানো হলো, একটা বোরকা পরানো হলো, তার কোমরে একটা পিস্তল তাকে গুজে দেওয়া হলো, এরপর তাকে একটা নৌকার সামনে গিয়ে তাকে একটা ছবি তোলা হলো এবং সে অবৈধ অস্ত্র পিস্তল কোমরে বেঁধে বোরকা পরে সে নৌকা করে পালাচ্ছিল। মানে এই সকল ঘটনা যারা ঘটিয়েছে, যদি এই সকল লোকদের সবাইকে শাস্তির আওতায় আনা যেত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত প্রত্যেকটা লোককে, তাহলে বাংলাদেশে দ্বিতীয়বার এই ঘটনা ঘটতো না। আবার ওই যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হলো, সেই 7 মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো, তাহলে এরকম ঘটনা ঘটতো না। এখনো পর্যন্ত আমরা ইলিয়াস আলীর যে হত্যাকাণ্ড বা গুম, এই বিষয় নিয়ে আমরা দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে পারছি না, এটি হলো বাস্তবতা। তো সেখানে সালমান এফ রহমান বা আনিসুল হক সাহেবের মতো মানুষদেরকে এইভাবে ধরে, যাদের বাংলাদেশে শত বছরের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সঙ্গে সঙ্গে তাদের অপকর্ম আছে, তো সেই অপকর্ম আপনি যদি বলতে চান, তাহলে তাদেরকে ধরে এনে গণপিটুনি দিয়ে মেরে ফেলেন, ক্রস ফায়ারে দিয়ে দেন, কিন্তু পাবলিকলি আপনি মব জাস্টিস করবেন, এটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এই কথাটি উনি বলেছেন। আর এই কথা বলার জন্য যদি ওনার উপদেষ্টা গিরে চলে যায়, আমি খুশি হব এবং তাকে স্বাগত জানাবো যে এই উপদেষ্টা মণ্ডলীতে আপনার থাকার দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।